হ্যালো স্টুডেন্টস, আমি শুভদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। নতুন বছর হয়ে গেছে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো এবং বাবা মার মুখ উজ্জ্বল করো। আশা করছি প্রত্যেকে ভালো রেজাল্ট করো। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস। তো দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে। প্রশ্নটা কি না, ইতিহাসের উপাদান হিসাবে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব আলোচনা করো। এটা ভালো প্রশ্ন, এই প্রশ্নটা জানতে হবে এবং এই প্রশ্নটা বারবার রিপিটেড আসে। তো চলো সময় নষ্ট না করে প্রশ্নটা আলোচনা করি। এই প্রশ্নটা করতে গেলে ফার্স্ট যে জিনিসটা করতে হবে ইন্ট্রোডাকশান। এটা একটা 4 নম্বরের প্রশ্ন। তো 4 নম্বরের যে কোনো প্রশ্ন লিখতে গেলে প্রথমে কি করতে হয় না, একটা ফার্স্ট প্রথমে ইন্ট্রোডাকশান দিতে হয়, ভূমিকা বা ইন্ট্রোডাকশান। সেটা কী লিখব? ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যে সমস্ত উপাদানের প্রয়োজন হয় তার মধ্যে আত্মজীবনী এবং স্মৃতিকথার গুরুত্ব অপরিসীম। ভারতের যত ইতিহাস লেখা হয়েছে তার মধ্যে জীবনী এবং স্মৃতিকথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1 লাইন বা 2 লাইন এই জিনিসটা দিলে হয়ে যাবে। নেক্সট কী লিখবো? আত্মজীবনী কী বা আত্মজীবনী কাকে বলে এটা আমাকে জানতে হবে। তাই লিখবো আত্মজীবনী বলে। ঠিক আছে, কী আত্মজীবনী? অ্যাকচুয়াল দেখো, আত্মজীবনী হচ্ছে একটা উপন্যাস ধর্মী সাহিত্য। মানেটা কি? আত্মজীবনীতে লেখক নিজের জীবনের কাহিনী এবং লেখকের পারিপার্শ্বিক মানুষজন, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ নিয়ে যে গ্রন্থ রচনা করেন সেটাই হচ্ছে আত্মজীবনী। বুঝে গেল? যেখানে লেখক নিজের কাহিনী লিখে রাখেন যে গ্রন্থে এবং যেখানে তিনি তার আশেপাশের পরিবেশ সম্পর্কে, মানুষজন সম্পর্কে, তার আশেপাশে রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামরিক সমস্ত কিছু যে গ্রন্থের মধ্যে তিনি লেখক লিখছে সেই গ্রন্থটাকে বলা হয় আত্মজীবনী। তা আত্মজীবনী একটা উদাহরণ কী হতে পারে? জীবনের ঝরাপাতা, সরলা দেবী চৌধুরী রানীর লেখা জীবনের ঝরাপাতা। ব্যাপারটা বোঝা গেল? নেক্সট লিখব কি? স্মৃতিকথা কী? এখানে স্মৃতিকথা ব্যাপারটা কি? অতীতের কোনো ঘটনা যেটাতে লেখক পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যুক্ত এবং তিনি তার লেখার মাধ্যমে বা মুখে বলার মাধ্যমে সেই অতীতের ঘটনাগুলো যখন তিনি ব্যক্ত করেন সেটাই হচ্ছে স্মৃতিকথা। আর তুমি ক্লিয়ার করতে পারলাম? তাহলে স্মৃতিকথা কী হলো? যে অতীতের কোনো ঘটনার সাথে যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয় এবং পরবর্তীকালে তিনি যখন ওই ঘটনাগুলো লেখার মাধ্যমে তার অথবা মুখের বলার মাধ্যমে বলেন বা মুখে বলেন ওই অতীত ঘটনাগুলোই, তখন সেটা হয়ে যায় স্মৃতিকথা। তার স্মৃতিকথার এক্সাম্পল কী হতে পারে? স্মৃতিকথার এক্সাম্পল হচ্ছে জীবন স্মৃতি। বুঝতে গেল? তাহলে আমরা পার্ট টু পার্ট করলাম। প্রথমে ভূমিকা, তারপরে আত্মজীবনী ব্যাপারটা ক্লিয়ার হলো, তারপরে কি ক্লিয়ার হলো? স্মৃতিকথা 3 হয়ে গেল। 4 নম্বর আমি কি করব? যে এখানে তার গুরুত্ব, এখানে আর একটা জিনিস বলতে হবে গুরুত্বটা দেওয়ার আগে, যে এই সমস্ত আত্মজীবনী বা স্মৃতিকথা এগুলো ইতিহাসের বহু প্রাচীনকাল থেকে বহু শাসকগণ এটা রচনা করে থাকেন। শাসকগণ সরাসরি নিজেরা এই স্মৃতিকথা বা আত্মজীবনীতে যুক্ত থাকেন অথবা তাদের পৃষ্ঠপোষকতায় তাদেরই চেনা পরিচিত মানুষ তাদেরই জিনিসগুলি বা ঘটনাগুলোকে লিখে রাখেন। এইটুকু জাস্ট বলবে। নেক্সট কি বলবে?
এবারে বলবে তার গুরুত্ব। তাহলে পয়েন্ট হবে এবারে যে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব লেখো। কি বলবো? গুরুত্ব লিখতে গেলে ফার্স্ট 1 নম্বর, স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে সাধারণ মানুষের ঘটনা, লেখকের পারিপার্শ্বিক পরিবেশের ঘটনা, এগুলো আমরা জানতে পারি, যা থেকে একটা ইতিহাস তৈরি করা যায়। নেক্সট কী হবে? স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে সেই সময়কার অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমরা কেমন দৃষ্টিভঙ্গি কীরকম ছিল সেটা আমরা জানতে পারি। 2, 3, স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে এই স্মৃতিকথা ও আত্মজীবনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর, এটা কি হচ্ছে? বৃহত্তর ও জাতীয় ইতিহাস, বৃহত্তর জাতীয় স্বার্থে অনেক অনেক জিনিস উপেক্ষিত, যেগুলো কিন্তু আমরা আত্মজীবনী ও স্মৃতিকথার মাধ্যমে পারি। 4টে পয়েন্ট তুমি দিয়ে দিলে, হয়ে গেল। এবার আমি পুরো ব্যাপারটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ফার্স্টে ইন্ট্রোডাকশান 1 নম্বর, তারপরে আত্মজীবনী বা স্মৃতিকথা, যেমন একটা দিলে একটা স্মৃতিকথা দিলে 3 নম্বর, তারপরে কিছুটা প্যারাটা চেঞ্জ করে কিছুটাই বললে যে এ সমস্ত আত্মজীবনী বা স্মৃতিকথা এগুলো সম্পূর্ণভাবে শাসকের দ্বারা প্রভাবিত হয়ে হয়। কোনো কোনো ক্ষেত্রে শাসক নিজেরা এটা লেখেন, কোনো কোনো ক্ষেত্রে শাসকের পৃষ্ঠপোষকতায় লেখা হয়। এটা তুমি লিখলে। তারপরে একটা পয়েন্ট করলে গুরুত্বতে পরপর 4টে পয়েন্ট তুমি ক্লিয়ার করলে। এইবারই পুরো অ্যান্সারটা কমপ্লিট। আশা করছি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো এবং প্রচুর শেয়ার করো, যাতে তোমার মতো আরও অনেকে এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আমার কথাগুলো শুনে নতুন বছরের নতুন নোটস তৈরি করো এবং